সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের এমএসসি ক্লাস নিতে চলে এলাম। এমএসসি তোমাদের কোর্স হচ্ছে অ্যাডভান্স প্ল্যান্ট ইকোলজি। আজকে তোমাদের লেকচার 10। এখন আমি হচ্ছে তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো তোমাদের ইকোলজি মোটামুটি অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো এখন আমরা শেষের দিকে কিছু টপিক বাকি আছে, সেগুলোর দিকে আলোকপাত করছি। তো ক্লাইমেট চেঞ্জের উপর এর আগের দিন একটা আমরা ক্লাস নিয়েছি। তো ক্লাইমেট চেঞ্জের ক্লাসের সাথে ধারাবাহিকতা বজায় রেখে আজকের টপিক হচ্ছে ইফেক্ট অফ ইনক্রিজ কার্বন ডাই অক্সাইড টেরেস্ট্রিয়াল অন টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের উপর এই যে বর্ধিত যে কার্বন ডাই অক্সাইড তার কি প্রভাব, সেটা নিয়ে আজকে তোমাদের ক্লাসটা হবে। তো আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, সুস্থ আছো। তো আমি যেটা বলছিলাম যে তোমাদের ক্লাইমেট চেঞ্জের উপর এর আগের যে ক্লাসটা হয়েছে তার ধারাবাহিকতায় আজকে যে ক্লাসটি চলছে, এবং টপিকটিও তোমরা আশা করি লক্ষ্য করেছো যে ক্লাইমেট চেঞ্জের সাথে এই টপিকের একটি সম্পর্ক আছে। তো এখানে আমি একটা কথা বলেছি যে ইফেক্টস অফ ইনক্রিজড কার্বন ডাই অক্সাইড ইন টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। এখন টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম বলতে কি বুঝি আগে আমার এটা জানতে হবে। তো আমি বারবারই তোমাদের প্রত্যেকটা ক্লাসেই ইকোসিস্টেমের সংজ্ঞা দিয়ে থাকি। তো আজকেও যেহেতু আমি এখানে কার্বন ডাই অক্সাইডের প্রভাব পড়াচ্ছি, তো ইকোসিস্টেমের সংজ্ঞাটা এখানে চলে আসে যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় বা কোনো বৃহৎ এলাকায় সেটা ক্ষুদ্র পরিসরে হতে পারে ইকোসিস্টেম, আবার বৃহৎ পরিসরেও হতে পারে। ইকোসিস্টেম কথাটা ক্ষুদ্র পরিসরেও ব্যবহার করা যায়, আবার বৃহৎ পরিসরেও ব্যবহার করা যায়। তো সেই ক্ষুদ্র বা বৃহৎ যে পরিসরে আমি ব্যবহার করি না কেন, সে একটি জায়গায় জীব এবং জড় এবং কিছু নিয়ামক থাকে সেখানে জড় পরিবেশের। জীবের মধ্যে অবশ্যই উদ্ভিদ এবং প্রাণী থাকবে, এবং এখানে ইনক্লুডিং অল মাইক্রোস পর্যন্ত সবাই এখানে জড়িত থাকবে। এই সমস্ত জীব এবং জড় এই দুইটির মধ্যে যে পারস্পরিক আদান প্রদান, ক্রিয়া প্রতিক্রিয়া ফলে যে একটা প্রক্রিয়া চলমান থাকে তাকে সাধারণত ইকোসিস্টেম বলে। তো ইকোসিস্টেমের মধ্যে আমরা জানি যে সেখানে কমিউনিটি বলে একটা ব্যাপার আছে বা সম্প্রদায়। ইকোসিস্টেমের মধ্যে জীব সম্প্রদায় থাকে, জীব সম্প্রদায়কে কমিউনিটি বলা হয়ে থাকে, এবং এই জীব সম্প্রদায়ের মধ্যে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুটোই থাকে। তো এই জীব সম্প্রদায় ক্ষুদ্র পরিসরেও থাকতে পারে, আবার বৃহৎ পরিসরেও থাকতে পারে। এবং এই জীব সম্প্রদায়ের মধ্যে যেগুলো আমি আগের ক্লাসে বলেছি যে তাদের শক্তির প্রবাহ থাকে একমুখী, কিন্তু পুষ্টি চক্র সেখানে আবর্তিত হতে থাকে। এবং পুষ্টি চক্র অনেক সময় ফুড ওয়েভ, ফুড চেইন এগুলো সৃষ্টি করে থাকে। তো এই জিনিসগুলো যেহেতু আজকের এই আলোচনায় আমাদের এখানে আসবে, তাই এই জিনিসগুলো তোমাদেরকে একটু বলে নিলাম যে ইকোসিস্টেমের ক্ষুদ্র পরিসরে হতে পারে, আবার বৃহৎ পরিসরে হতে পারে। ইকোসিস্টেমের মধ্যে জীব সম্প্রদায় থাকবে, এবং জীব সম্প্রদায়ের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী বলতে আমরা বুঝিয়ে থাকি জীব সম্প্রদায়কে। এই জীব সম্প্রদায়ের মধ্যে শক্তির প্রবাহ হবে একমুখী, কিন্তু সেখানে পুষ্টির প্রভাব বা পুষ্টির চক্র আবর্তিত হতে থাকবে। এখন আজকে যেটা আমাদের বলছি যে ইফেক্টস অফ ইনক্রিজড কার্বন ডাই অক্সাইড। তো এখানে আমি বলেছি টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। তো ইকোসিস্টেমকে আসলে আমি বৃহৎভাবে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, আর একটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম বলতে স্বভাবতই বুঝিয়ে থাকি স্থলভাগের যে ইকোসিস্টেম সেটা, এবং অ্যাকোয়াটিক ইকোসিস্টেম সাধারণত জলভাগের যে ইকোসিস্টেম সেটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। এখন টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে আমি যদি পরিবেশের কোনো পরিবর্তন না হয় বা অন্য কোনো কারণে সাধারণত যদি কোনো ডিস্টারবেন্স না হয়, তাহলে দেখা যায় যে একটা ইকোসিস্টেম সাধারণত স্বচ্ছন্দে সে যেভাবে আছে সেভাবেই তার প্রক্রিয়াগুলো চালিয়ে যেতে পারে। কিন্তু কোনো কারণে যদি সেখানে পরিবেশের বা অন্য কোনো কারণে সেখানে কোনো ডিস্টারবেন্স হয়, তাহলে দেখা যায় যে সেখানে যে ইকোসিস্টেমের যে চক্র তার মধ্যে ব্যাঘাত ঘটে, এবং সেখানে যে জীব সম্প্রদায় বা কমিউনিটি আছে তাদের জীবনযাত্রার ব্যাহত হয়। তো দেখা যায় যে শিল্প বিপ্লবের আগে, শিল্প বিপ্লবটা সাধারণত আমরা দেখেছি যে 1750 সাল থেকে শিল্প বিপ্লব শুরু হয়েছে পৃথিবীতে। তার আগে দেখা যায় যে তার আগের যে গবেষণা বা পরিসংখ্যান, সেখান থেকে দেখা যায় যে তখন কিন্তু পৃথিবীর জলবায়ু মোটামুটি স্বাভাবিক ছিল, এবং জলবায়ুর যে গ্লোবাল ওয়ার্মিং যে বিষয়টা সেটা সাধারণত দেখা যাচ্ছে যে
বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে আমরা এটা নোটিস করতে পারছি যে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা আসলে হচ্ছে এবং এটা বেশ ব্যাপক হারেই হচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু হাইলাইটেড করা হয়েছে বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে। তাহলে শিল্প বিপ্লব হচ্ছে 1750 সালের দিকে, আর আমরা গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের সাথে গ্লোবাল ওয়ার্মিং খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংটা আমরা করছি বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে। তো সেটা ভিন্ন জিনিস, সেটা নিয়ে আরেক সময় বলবো, কিন্তু আজকে যে আমি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আজকের ক্লাস হচ্ছে। তো দেখা যায় যে শিল্প বিপ্লবের আগের সময়কালে পৃথিবীর জলবায়ু মোটামুটি স্বাভাবিক ছিল, তখন সেরকম কার্বন ডাইঅক্সাইডের আধিক্য ঘটেনি। কিন্তু শিল্প বিপ্লবের এবং তখনকার ইকোসিস্টেমও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া চলে আসছিল। যা কিছু প্রাণীর আবির্ভাব বা তিরোধান হয়েছে তখন, সেগুলো কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে, এবং অনেক জীব পরিবেশের সাথে এভলিউশন করে বা অভিব্যক্তির মাধ্যমে নিজে টিকে থাকতে না পেরে তারা হারিয়ে গেছে। কিন্তু সেইটা ভিন্ন জিনিস, কিন্তু ইকোসিস্টেমের উপর যে কার্বন ডাইঅক্সাইডের যে প্রভাব সেটা তখন সেরকম একটা ছিল না। এরপরে আসা যাক শিল্প বিপ্লবের পরবর্তীকালে কি হলো। দেখা যায় যে তখন নানান রকম শিল্প কারখানা, যানবাহন এবং মানুষের অ্যাক্টিভিটিসের কারণে এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন পরিবেশে বাড়তে থাকে, এবং কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকার ফলেই কিন্তু আমরা বলি যে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা এখানে চলে এসছে। তো কার্বন ডাইঅক্সাইড এই যে বাড়তে থাকে, এর একটা আমরা হিসাব দেখতে পাই যে দেখা যায় যে 1750 সালের বা হিমবাহ যুগে যদি আমি দেখি, যে হিমবাহ যুগে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল, ঘনত্ব ছিল সাধারণত 210 পার্টস পার মিলিয়ন। আর যখন আমরা শিল্প বিপ্লবের যে সময়কালটা বলছি, যে 1750 সালের দিকে, এটা দেখা যায় যে বাতাসে এর ঘনত্ব 270 পার্টস পার মিলিয়ন বা ppm, এবং 1960 সালে এটা দেখা যায় যে 313 ppm। তো এই যে ক্রমান্বয়ে কার্বন ডাইঅক্সাইডটা বাড়ছে, এর ফলে দেখা যায় যে আমার জলবায়ুতে এর প্রভাব পড়ছে এবং জলবায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় সেটা আমরা এর আগের ক্লাসে কিছুটা বলেছি, আজকেও আমরা বলবো যে তাপমাত্রা বৃদ্ধির ফলে কিন্তু আমার বিভিন্ন ধরনের যে পরিবর্তন ভেজিটেশনের উপর, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে হতে থাকবে। যেখানে আগে বৃষ্টিপাত একদমই হতো না, দেখা যাবে সেখানে বৃষ্টিপাত হয়েছে, আবার কোনো বৃষ্টিপাত যুক্ত এলাকা দেখা যাবে খরার সম্মুখীন হচ্ছে বা সেখানে মরুকরণ শুরু হয়ে গেছে। ফলে দেখা যাবে যে ভেজিটেশনের উপর এর একটা বিরাট প্রভাব পড়ছে। আবার দেখা যায় যে 2016 সালে ফেব্রুয়ারি মাসে একটা পরিসংখ্যান থেকে দেখা গেছে যে তখন বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পাওয়া গেছে 402.58 পার্টস পার মিলিয়ন। তাহলে দেখা যাচ্ছে যে 1960 সাল থেকে 2016 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই যে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির হারটা ক্রমান্বয়ে বাড়তেই আছে। তো এখন আমরা সাধারণত দেখি যে গ্লোবাল ওয়ার্মিং যখন আমরা ক্যালকুলেশন করা শুরু করলাম, তখন থেকে দেখা যায় যে পৃথিবীর তাপমাত্রা প্রত্যেক বছর প্রায় 0.69 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। তো এইভাবে বাড়তে থাকলে একসময় দেখা যাবে যে আমাদের মেরু অঞ্চলের যত জমাট বরফ আছে সেগুলো গলে যাবে, এবং সেগুলো যদি আসলে গলে যায় তাহলে অনেক দ্বীপ রাষ্ট্র কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে, যে জিনিসটা আমরা জানি। এবং এই ক্ষেত্রে সর্বপ্রথম রেভিলি নামক একজন সায়েন্টিস্ট 1965 সালে উনি বলেছেন যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজের ফলে যে গ্লোবাল ওয়ার্মিং হবে, তার ফলে কিন্তু একসময় আমাদের মেরু অঞ্চলে বরফগুলো গলতে থাকবে, এবং উনি বলেছেন যে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল এরিয়ার যে জলবায়ু, সেই জলবায়ুর মতো হতে চেষ্টা করবে পৃথিবীর সামুদ্রিক অঞ্চলের জলবায়ু। মানে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল অঞ্চলের যে জলবায়ুটা সেটা সাধারণত উষ্ণ এবং আর্দ্র থাকে, এবং সেখানে টেম্পারেচারটা বেশি থাকে। তো এই টেম্পারেচার যদি আমি মেরু অঞ্চলের দিকে এই টেম্পারেচার কনভার্ট করা হয়, দেখা যাবে যে সেখানকার যে বরফ, সে বরফটা গলতে থাকবে এবং সেখানে শীতের প্রকোপ কমতে থাকবে, এবং দেখা যাবে যে 400 বছরের মধ্যে প্রায় পৃথিবীর সমস্ত বরফই গলে যাবে। পৃথিবীর সমস্ত বরফ যদি গলে যায় তাহলে তোমরা সহজে অনুমান করতে পারছো যে আসলে অনেক দ্বীপ রাষ্ট্রই আর থাকবে না, এবং বাংলাদেশের একটি বিরাট অংশ আসলে সেখানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা যেটা বলছি যে আমাদের ইন্ট্রোডাক্টরি কথার মধ্যে আমি বললাম যে পরিবেশের আগের অবস্থা কি ছিল, ইকোসিস্টেম কি, এবং টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমটা
হলো গিয়ে স্থলভাগের ইকোসিস্টেম, এবং সেখানে এক সময় পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম ছিল, ক্রমান্বয়ে সেটা বাড়ছে। এখন যদি আমরা এর ইফেক্টসটা নিয়ে চিন্তা করতে যাই, তাহলে বলা যায় যে প্রত্যেক বছর, আর এখানে আসলে আমার কিছু গ্রাফ তোমাদের দেখানোর আছে, কিছু গ্রাফ বা লেখচিত্রের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটাকে আরো ভালোভাবে দেখাতে পারি। যেমন সহজ সরল একটি সহজ সাধারণ একটা গ্রাফ ছিল, বিংশ শতাব্দীর মাঝামাঝি দিকে একটা গ্রাফ করেছিলেন দুজন সায়েন্টিস্ট। ওনারা এখানে 1750-কে স্টার্টিং পয়েন্ট ধরে ওনারা একটা গ্রাফ করেন। এই সালগুলো দিয়ে ওনারা একটা গ্রাফ লেখচিত্র অঙ্কন করেন। এপাশে সাল দেয়া আছে এবং এপাশে দেয়া আছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000। এগুলো হচ্ছে মিলিয়ন টনস অফ কার্বন ডাই অক্সাইড। এপাশে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে মিলিয়ন টনস অফ কার্বন ডাই অক্সাইড, এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে বিভিন্ন বছর। তো দেখা যায় যে এইদিকে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির হারটা খুবই কম। এইখান থেকে শিল্প বিপ্লবে প্রায় 100 বছর পরেই এই জায়গাটা থেকে দেখা যায় যে এখানে মোটামুটি ফ্ল্যাট ভাবে বৃদ্ধিটা থাকলেও এই জায়গা থেকে বেশ দ্রুত গতিতে এটা বৃদ্ধি পেতে থাকে, এবং ক্রমান্বয়ে 2000 সালের দিকে এসে এটা প্রত্যেক বছর প্রায় 8000 মিলিয়ন টনস অফ কার্বন ডাই অক্সাইড নিঃসরণের দিকে চলে যায়। তো প্রত্যেক বছর কার্বন ডাই অক্সাইডের এই যে নিঃসরণটা বৃদ্ধি পেতে পেতে আমরা দেখছি যে 2000 সালের দিকে এসে এটি প্রায় প্রতি বছর 8000 মিলিয়ন টনস অফ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ দিকে এগিয়ে যায়, এবং এক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক বছর প্রায় 2.9 +-1 এই হারে মাইক্রোমোলস, এই হারে প্রত্যেক বছরে কার্বন ডাই অক্সাইডের হারটা বৃদ্ধি পেতে থাকে। তো আবার আরেকটা পরিসংখ্যান আছে যেখানে মাইক্রোমোল আকারে দেখানো আছে, সেখানে আর একটু ইলাবোরেটলি বলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই সালগুলোকে বাদ দিয়ে শুধু 2000 সালের ইন্ডিভিজুয়াল কয়েকটি বছর নেওয়া হয়েছে। যেমন প্রথমে এখানে নেওয়া হয়েছে 2000, তারপরে 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007। হ্যাঁ, এপাশে নেওয়া হয়েছে মিলিয়ন টন আকারে না নিয়ে এপাশে নেওয়া হয়েছে কার্বন ডাই অক্সাইড মাইক্রোমোলস পার মোলস, মাইক্রোমোলস পার মোল, এইভাবে নেওয়া হয়েছে। এবং এখানে নেওয়া হয়েছে 360 থেকে 360, 65, 370, 375, 380, 385, 390, 395 এইভাবে নেওয়া হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে 2000 সালের পরে এটা কিভাবে ক্রমান্বয়ে এই গ্রাফটা ইনক্রিজিং করছে এইভাবে। তো এই সব পরিসংখ্যান থেকে দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড কিন্তু ক্রমান্বয়ে এই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে বৃদ্ধি পেতে থাকছে, এবং এই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে বৃদ্ধিপ্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের 50% কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার সাগরের পানিতে দ্রবীভূত হয়ে যায়। এখন সেইখানে সাগরের পানিতে যখন দ্রবীভূত হয়ে যায়, এবং সাগরের পানির যে সমস্ত আমাদের অ্যাকোয়াটিক প্ল্যান্টস আছে, তারা তাদের সালোক সংশ্লেষণের জন্য যতটুকু প্রয়োজন কার্বন ডাই অক্সাইড নেওয়ার পরে অবশিষ্ট কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার এই স্থলভাগের বায়ুমণ্ডলের মধ্যে চলে আসে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে স্থলভাগের বায়ুমণ্ডলে এই কার্বন ডাই অক্সাইড কি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন এর ফলাফল নিয়ে কিন্তু সারা বিশ্বের বিজ্ঞানীরা কাজ করা শুরু করেছেন। ওনারা দেখছেন যে জীব সম্প্রদায়ের উপর এই যে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের কার্বন ডাই অক্সাইডটা কি পরিমাণ প্রভাব বিস্তার করে, বিশেষ করে উদ্ভিদ এক্ষেত্রে কি রকম সাড়া প্রদান করে, উদ্ভিদের সাড়া প্রদানের ধরনটা কিরকম, এটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা অনেকদিন ধরে কাজ করা শুরু করে দিয়েছেন। এবং তোমরা জানো যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে উদ্ভিদের দুইটা দল আছে, একটা C3 আর একটা C4। তো দেখা যাচ্ছে যে
C4-এর চাইতে C3 যে সমস্ত প্ল্যান্টস আছে তারা এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ক্ষেত্রে বেশি সাড়া প্রদান করে। এখন এই সমস্ত প্ল্যান্টস যখন বেশি সাড়া প্রদান করে এই যে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে, তখন দেখা যাচ্ছে যে তারা যদি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হয় C4 উদ্ভিদের চাইতে, তাহলে তারা কিন্তু এভলিউশনারি প্রসেসের মাধ্যমে তারা বেশি সার্ভাইভ করবে C4 উদ্ভিদের চাইতে। ফলে ভেজিটেশনের উপর এর একটা ব্যাপক প্রভাব পড়বে। এবং বিজ্ঞানীরা একে বিভিন্ন পয়েন্ট আকারে বলেছেন যে আসলে কি কি ধরনের সাড়া উদ্ভিদের ক্ষেত্রে পড়তে পারে। তো দেখা যাচ্ছে যে যদি কার্বন ডাইঅক্সাইডের হার এইভাবে বাড়তে থাকে, উদ্ভিদের বিপাক ক্রিয়ার মধ্যে সামগ্রিকভাবে বলা যায় যে উদ্ভিদের বিপাকের মধ্যে এর একটা ব্যাপক প্রভাব পড়বে। উদ্ভিদের বিপাকের মধ্যে কিভাবে প্রভাব পড়বে, কারণ আমি বলছি বিপাকের সাথে সালোক সংশ্লেষণ এবং শ্বসন ওতপ্রোতভাবে জড়িত। যখন সালোক সংশ্লেষণ যদি কারো বেড়ে যায়, তার অবশ্যই শ্বসনও বেড়ে যাবে। এবং সালোক সংশ্লেষণ এবং শ্বসন এই দুইটার সাথে আবার নেট প্রোডাক্টিভিটির একটা সম্পর্ক আছে। তো এই নেট প্রোডাক্টিভিটি হয়, দেখা যাবে যে একসময় বাড়তে বাড়তে কিন্তু সবার একটা অপটিমাম ম্যাক্সিমাম পয়েন্ট থাকে, যে বৃদ্ধি পেতে পেতে সেটা কখন এটা স্টপ হবে। যখন একটা প্ল্যান্ট তার ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছে যাবে প্রোডাক্টিভিটির, এবং কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি যদি তারপরেও স্থির না হয়, তাহলে দেখা যাবে যে তখন সেখান থেকে তার প্রোডাক্টিভিটিটা আবার ডিক্রিজ করতে থাকবে। এবং শ্বসন যখন বেড়ে যাবে, তখনও কিন্তু সেটা প্রোডাক্টিভিটির উপর প্রভাব বিস্তার করবে। তো দেখা যায় যে একটা ম্যাক্সিমাম লেভেলের পর যখন আর তার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে না, বরং উল্টো সেটা উদ্ভিদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। আবার বলা যায় যে পানি এবং পুষ্টির ক্ষেত্রেও দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড প্রভাব বিস্তার করে। যে দেখা যায় যে পানি এবং পুষ্টি গ্রহণের ক্ষেত্রেও এই কার্বন ডাইঅক্সাইড একটা প্রভাব বিস্তার করে। কারো দেখা যাবে পানি এবং পুষ্টি গ্রহণে ব্যতিক্রম হচ্ছে, সে ঠিকমতো গ্রহণ করতে পারছে না। আবার কারো ক্ষেত্রে দেখা যাবে যে পানি এবং পুষ্টি গ্রহণের মান বেড়ে গেছে। এছাড়াও আরেকটা কথা আমি তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে সেনেসেন্স। অনেক বিজ্ঞানী বলেছেন যে এই সেনেসেন্স প্রক্রিয়া দেখা যাবে যে ব্যাঘাত ঘটবে। সেনেসেন্স প্রক্রিয়া ব্যাঘাত ঘটলে দেখা যায় যে উদ্ভিদের বৃদ্ধি হবে ঠিকই, বৃদ্ধি প্রলম্বিত হবে, কিন্তু তার ফলন আসলে সেভাবে হবে না। এক্ষেত্রে বলা যায় যে কিছু কিছু প্ল্যান্টস আছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড যদি বৃদ্ধি পায়, তাহলে দেখা যায় যেমন ধান বা সয়াবিনের ক্ষেত্রে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড যদি অতিমাত্রায় বৃদ্ধি পায়, তাহলে তাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বলেছি যে সেখানে আবার হ্রাস পাবে। কিন্তু কিছু প্ল্যান্টস আছে, যেমন লিগুম জাতীয় কিছু প্ল্যান্টস আছে, যাদের কার্বন ডাইঅক্সাইডের হার যদি বৃদ্ধি পায়, তাহলে তাদের দৈহিক বৃদ্ধি হয়, কিন্তু তাদের ফলন সেরকম একটা বাড়ে না। আবার অনেক আগাছার ক্ষেত্রেও একই জিনিস দেখা যায়, যে যদি বা কোনো একটা একক প্রজাতির ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন এককভাবে থাকে, একটি নির্দিষ্ট প্রজাতি থাকে, তখন তাদের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করলে তাদের বৃদ্ধি বেশি হয়। কিন্তু যদি সেখানে দলবদ্ধভাবে 2-3টি প্রজাতি থাকে, তখন আবার দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইডের মান বাড়ালেও তাদের বৃদ্ধি সেরকম একটা হয় না। তো এই সমস্ত কারণে দেখা যায় যে এগুলো আবার ভেজিটেশনের উপর বেশ প্রভাব বিস্তার করে। আবার দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড অনেক সময় উদ্ভিদের দেহে সঞ্চিত অবস্থায় থাকতে পারে। তো এই সঞ্চয়ের ধরনটা অনেক সময় দেখা যায় যে কাস্টর উদ্ভিদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, যে কাস্টর উদ্ভিদ অনেক সময় কার্বন ডাইঅক্সাইডকে বেশি মাত্রায় তার শরীরে সঞ্চয় করে রাখতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু উদ্ভিদের বিপাকে আবার প্রভাব বিস্তার করে। দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে অনেক সময় উদ্ভিদের দেহে প্রোটিন এবং নাইট্রোজেনের ঘনত্ব কমতে থাকে। তো আবার দেখা যায় যে বৃষ্টিপাতের কথা এখানে একটা কথা বলা আছে, যে দেখা যায় যে যদি জলবায়ুর পরিবর্তন হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মরুময় এলাকার জলবায়ু চেঞ্জ হয়ে যেতে পারে, আবার অনেক বৃষ্টিপাত বহুল এলাকার জলবায়ু চেঞ্জ হয়ে যেতে পারে। তো দেখা যাচ্ছে যে যেখানে একসময় প্রচুর বৃষ্টিপাত হতো, সেখানে আর বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। দেখা যাচ্ছে যে খরা, বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, এই জিনিসগুলো আসলে খুব বেশি মাত্রায় হয়ে যায় কিন্তু ক্লাইমেট চেঞ্জের ফলে, এবং এই ক্লাইমেট চেঞ্জটা হয় কিন্তু কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির কারণে বা গ্রিন হাউস গ্যাসের কারণে। তো সেই ক্লাসটা আমি এর আগে তোমাদের নিয়েছি। তো আজকে তোমাদের শুধু এটুকু বলছি যে এর কারণে যদি কোনো এলাকার জলবায়ু পরিবর্তন হয়ে সেখানে
বৃষ্টিপাত কমে যায় বা অ্যারিডিটির আবির্ভাব হয়, তখন সেখানের পরিবেশে যে প্ল্যান্টসগুলো ছিল, যারা মোটামুটি উষ্ণ এবং আর্দ্র পরিবেশে থেকে অভ্যস্ত ছিল, তারা কিন্তু একটা বিরূপ অবস্থার সম্মুখীন হতে থাকে। অ্যারিড কন্ডিশনে তারা কিন্তু অভ্যস্ত ছিল না, ফলে সেখানে ভেজিটেশনের উপর যে চাপ পড়ে সেটা কিন্তু একসময় সেই ভেজিটেশনটা বিলুপ্তির দিকে এগিয়ে যায়। আবার আমি বলছি যে এমন অনেক জায়গা আছে যেখানে বৃষ্টিপাত কম হতো, কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে দেখা যাচ্ছে যে সেখানে এখন বৃষ্টিপাত শুরু হয়েছে। তো সেখানে আবার দেখা যায় যে অনেক মাইগ্রেট করে অনেক প্ল্যান্টসের সেখানে আবির্ভাব হয়, ফলে সেখানে কিন্তু আবার নতুন ধরনের ভেজিটেশনের সৃষ্টি হতে পারে। আরেকটা কথা তোমাদের যেটা বলছিলাম সেটা হলো গিয়ে যে তোমাদের এই ক্লাইমেট চেঞ্জের সাথে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে সমুদ্রের পানিতে আমি যখন বললাম যে অতিমাত্রায় কার্বন ডাইঅক্সাইডটা বৃদ্ধি পায়, তখন সেটা কিন্তু তার নিজের প্রয়োজন মেটানোর পরে অবশিষ্টটা আবার টেরেস্ট্রিয়াল অঞ্চলে চলে আসে। তো টেরেস্ট্রিয়াল অঞ্চলে একই সাথে যানবাহন, কলকারখানা, ওনার কার্বন ডাইঅক্সাইড এবং ওই সমুদ্রের যে অতিরিক্ত যেটা সে নিয়েছিল সেটা আবার চলে আসা, এর ফলে কিন্তু ইকোসিস্টেমের উপর একটা বিশাল প্রভাব পড়ে। দেখা যাচ্ছে যে আমার ইকোসিস্টেমে যে কার্বনের চক্র থাকে, সেই চক্রের মধ্যে একটা ইমব্যালেন্সের সৃষ্টি হয়। কারণ সব কিছুর একটা প্ল্যান্টসের বা একটা পরিবেশের মধ্যে যে চক্র ছিল, সেখানে একটা ভারসাম্য বজায় ছিল, তার মধ্যে একটা নির্দিষ্ট লেভেল ছিল। কিন্তু যখন সেই লেভেলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, তখন এই লেভেলের যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটা সেটা অ্যাবজর্ব করার মতো আর কিছুই থাকে না। তখন সেটা শুধুমাত্র পরিবেশের তাপমাত্রা বাড়ানোর জন্য গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করতে থাকে, এবং এই গ্রিন হাউস গ্যাসের একটি প্রধান গ্যাসই হচ্ছে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড। তো পরিবেশে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে, তার 30% কার্বন ডাইঅক্সাইড সাধারণত উদ্ভিদ সালোক সংশ্লেষণের কাজে ব্যবহার করে থাকে, আর বাকিটা কিন্তু কার্বন চক্রের মাধ্যমে সেটা চলতে থাকে। তো আমি কি বলছি যে পরিবেশে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে, তার 30% প্ল্যান্টস সালোক সংশ্লেষণের কাজে ব্যবহার করে। এখন পরিবেশে যখন আমার বললাম যে এফেক্টস অফ ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড ইন টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, যখন টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, সেটি পরিবেশের হিট ধরে রেখে, যেমন এক জায়গায় খুব সমগ্র পরিবেশের তাপের বৃদ্ধি ঘটায়, ফলে গ্লোবাল ওয়ার্মিংটা ত্বরান্বিত হতে থাকে। এই গ্লোবাল ওয়ার্মিং ত্বরান্বিত হতে থাকলে একসময় যেসব পরিবেশ উষ্ণ এবং আর্দ্র ছিল, সেই পরিবেশগুলো একসময় চরম ভাবাপন্ন হতে থাকে। এবং তোমাদের এখানে যে আমি গ্রাফটা দেখিয়েছি, এই গ্রাফে দেখা যাচ্ছে যে 2000 সাল থেকে 2001, 2, 3, 4, 5, 6, 7 এই সালগুলো দিয়ে ক্রমবর্ধমানভাবে আমার এই গ্লোবাল ওয়ার্মিং চলছে। তো আমি যদি 2050 সালের কথা চিন্তা করি, যে 2050 সালে আসলে বাতাসে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হবে, তো দেখা যায় যে 2050 সালে দেখা যাবে যে 2050 সালে বাতাসে 450 ppm পার্টস পার মিলিয়ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হয়ে যাবে। তো এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু অনেক টক্সিক। কার্বন ডাইঅক্সাইড একটা টক্সিক সাবস্টেন্স। তো 450 ppm কার্বন ডাইঅক্সাইড কিন্তু টু মাচ হাই, যেটা আমি দেখছি যে হিমবাহ যুগে যখন পৃথিবীর পরিবেশ স্বাভাবিক ছিল, হিমবাহ যুগে মানে পৃথিবীর অধিকাংশ জায়গা বরফাচ্ছাদিত ছিল, তখন বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 250 ppm। সেই সময় স্থলভাগের কার্বন ডাইঅক্সাইড ছিল 250 ppm। তাহলে হিমবাহ যুগের এই পরিসংখ্যান থেকে আমি দেখতে পাচ্ছি যে সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কিন্তু সেই বরফ যুগের জন্য দায়ী ছিল, যে তখন বরফ যুগে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছিল। এখন যখন আমার 2050 সালে যদি এই এখন যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে বৃদ্ধি পেতে থাকে, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি এই পরিমাণ হয়ে যায়, আমরা সহজেই অনুমান করতে পারছি যে অধিকাংশ মেরু অঞ্চলের বরফই গলে যাবে। এবং এই বরফ গলে গেলে কিন্তু দেখা যাবে যে এখনকার যে কানাডা, গ্রিনল্যান্ড বা আলাস্কা, সেসব এলাকার মানুষের জীবনযাত্রায় একটা অনেক বড় প্রভাব ফেলবে, কারণ সেখানকার টেম্পারেচার কিন্তু এখনকার মতো এত কম থাকবে না, টেম্পারেচার বেড়ে যাবে। এবং 2100 সালের দিকে যদি আমরা চিন্তা করি, যে 2021 সালের দিকে দেখা যাবে যে এই বৃদ্ধির হারটা এরকম থাকলে এর পরিমাণ হবে 520 ppm। 2100 সালের দিকে আমি কি বললাম যে এর পরিমাণটা হবে 520 ppm।
এবং সাধারণত তখন দেখা যাবে যে আমরা আশা করি যে এই সময়ের মধ্যে বিজ্ঞানীরাও চেষ্টা করবেন এবং আমরাও সচেতন হয়ে চেষ্টা করব যে প্রচুর পরিমাণে ফরেস্টেশনের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডের অ্যাবজর্পশনটা বৃদ্ধি করতে এবং শিল্পায়নের পরিমাণ, বিশেষ করে বায়োফুয়েল যেগুলো জৈব জ্বালানি, সেগুলোর বার্নের মাধ্যমে কিন্তু এই বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পায়। কারণ তোমাদের আমি একটা ক্লাস নিয়েছিলাম খনিজ সম্পদের উপর, সেখানে আমি বলেছিলাম যে এই সমস্ত খনিজের বার্নের ফলে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়, যেগুলো সাধারণত সৌর বিদ্যুৎ বা বায়ু প্রবাহ, পানি থেকে আমরা যে সমস্ত এনার্জিগুলো পেয়ে থাকি সেখান থেকে কিন্তু এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় না। সুতরাং এই সমস্ত প্রাকৃতিক যে সম্পদগুলো সেগুলো বার্নের মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আবার যে সমস্ত জায়গায় এই প্রাকৃতিক সম্পদগুলোকে এনার্জির কাছে ব্যবহার করা হয় না, সেখানে পরিসংখ্যান আরও ভয়াবহ। সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন করে সেখান থেকে এনার্জি সাপ্লাইয়ের জন্য প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন করা হয়। বিশেষ করে রান্নার কাজে আফ্রিকা মহাদেশের অনেক দেশে প্রচুর পরিমাণে গাছপালা কেটে সেখানকার ফুয়েলের সাপ্লাই দেওয়া হয়। তো এই কাজগুলোর ফলে, বৃক্ষ নিধনের ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের অ্যাবজর্পশন যেমন কমে যায়, ঠিক তেমনি কার্বন নিঃসরণও বেড়ে যায়। কারণ বায়ু জ্বালানি দহনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ অনেক বাড়ে। এখন আসা যায় যে এই পরিমাণ যখন কার্বন ডাইঅক্সাইড বাতাসে হয়ে যাবে 520 ppm, যদি এরকম হয়ে যায়, তখন দেখা যাবে যে প্ল্যান্টসের সালোক সংশ্লেষণের যে কার্বন ডাইঅক্সাইডের যে লেভেল, তার চেয়ে অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যদি বাতাসে চলে আসে, তখন সেখানে কিন্তু সালোক সংশ্লেষণ উল্টো বাধাগ্রস্ত হবে। তো এগুলো সাধারণত পরিসংখ্যান। তো এই পরিসংখ্যানে আমরা যাচ্ছি না। আমরা দেখলাম যে 2016 সালের একটা পরিসংখ্যানে দেখলাম যে বর্তমানে 2016 সালে এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা দেখছি যে এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে বাতাসে 2016 সালের ফেব্রুয়ারি মাসের একটা পরিসংখ্যানে। তো এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও কিন্তু অনেক টক্সিক এবং এটা পরিবেশের বায়ুমণ্ডলকে অনেক বেশি মাত্রায় দূষিত করছে এবং গ্রিন হাউসের যে অন্যান্য গ্যাস আছে সেগুলোর সাথে একত্রিত হয়ে সেই গ্রিন হাউস ইফেক্টের মাধ্যমে যে গ্লোবাল ওয়ার্মিং সেটাকে ত্বরান্বিত করছে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে সমস্ত পৃথিবীর যে আমরা যে জোনগুলোকে ভাগ করেছিলাম, ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, টেম্পারেট, টুন্ড্রা, সেই জোনগুলোর মধ্যে একটা অসামঞ্জস্যতার সৃষ্টি হবে। এখন যখন অসামঞ্জস্যতার সৃষ্টি হবে, তখন কিন্তু যে পুষ্টি চক্র, ইকোসিস্টেমের যে পুষ্টি চক্র, তার মধ্যে একটা ইমব্যালেন্সের সৃষ্টি হবে। কারণ ইকোসিস্টেমের পুষ্টি চক্রে তখনই ইমব্যালেন্স সৃষ্টি হয় যখন সেই জীব সম্প্রদায়ের কিছু জীব এই পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে না পেরে তারা বিলুপ্ত হয়ে যাবে। তারা যদি বিলুপ্ত হয়ে যায়, তখন তারা ফুড চেইন থেকে চিরস্থায়ীভাবে হারিয়ে যাবে। ফুড চেইন থেকে হারিয়ে গেলে কিন্তু ইকোসিস্টেমের মধ্যে যে পুষ্টি চক্র, তার মধ্যে বিলুপ্তি, একটা অসামঞ্জস্যতার সৃষ্টি হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি আজকের যে টপিকসটা ছিল ইফেক্টস অফ ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড ইন টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, এখানে তোমাদের কি বোঝাতে চেয়েছি। প্রথমেই আমি বলেছি যে ইকোসিস্টেম জিনিসটা কি এবং ইকোসিস্টেমের মধ্যে জীব সম্প্রদায় বলতে কাদের বোঝানো হয়েছে, এবং জীব সম্প্রদায়ের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে শক্তির প্রবাহ আর একটা হচ্ছে পুষ্টি চক্র। যখন এই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের অত্যধিক আধিক্য হয়ে যাবে, তখন দেখা যাবে, আমি বললাম যে এর সাথে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা সম্পর্ক আছে, প্ল্যান্টসের সাড়া প্রদানের একটা সম্পর্ক আছে, এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে দেখা যাচ্ছে যে পৃথিবীর যে ক্লাইমেটিক জোনগুলো, যে ফাইটোজিওগ্রাফিক্যাল যে রিজিয়নগুলো পৃথিবীর, সেই ফাইটোজিওগ্রাফিক্যাল রিজিয়নগুলোর উপর একটা বিরাট প্রভাব পড়বে। এবং প্রত্যেকটি ফাইটোজিওগ্রাফিক্যাল রিজিয়নে একটি ব্যতিক্রমধর্মী বায়োম থাকে। বায়োম কি জিনিস, সেই জিনিসটাও আমি তোমাদের বলেছিলাম যে বায়োম হচ্ছে একটি বৃহৎ পরিবেশে যখন একই জলবায়ুর মধ্যে কত নির্দিষ্ট কিছু উদ্ভিদ এবং প্রাণী তাদের জীব বৈচিত্র্য নিয়ে অবস্থান করে। তাহলে আমি বললাম কি যে বায়োম হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বায়োম আছে, যেমন তুন্দ্রা বায়োম আছে, সাভানা বায়োম আছে, আমাদের সুন্দরবনে একটা বায়োম আছে। তাহলে বায়োম হচ্ছে একটা বড় একটা জায়গায় যেখানে একটা নির্দিষ্ট আবহাওয়া জলবায়ুর মধ্যে একটি নির্দিষ্ট কিছু জীব বৈচিত্র্য সেখানে থাকে
তারা হচ্ছে একটা বায়োম তৈরি করে। তো এই ফাইটোজিওগ্রাফিক্যাল রিজিয়নগুলো যেগুলো আছে পৃথিবী জুড়ে, তার মধ্যে দেখা যায় যে অনেক ধরনের বায়োম আছে। তো যখন দেখা যাবে যে আমার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তখন এই ফাইটোজিওগ্রাফিক্যাল রিজিয়নগুলোর মধ্যে একটা ব্যাপক প্রভাব পড়বে এর মধ্যে, এবং এর জলবায়ুর মধ্যে যখন প্রভাব পড়বে তখন সেই প্রভাবটা যে পড়বে সেখানকার জীবকুলের উপর, এবং এই জীবকুলের উপর প্রভাব পড়লে সেখানকার যে শক্তির প্রবাহ, সেই শক্তির প্রবাহের মধ্যেও কিন্তু একটা প্রভাব পড়বে। কারণ আমি বলেছি শক্তির প্রবাহটা কিন্তু একমুখী। যখন একটা আমি জীব করবে সেখান থেকে ডিলিট করে দেবো বা সেটা হারিয়ে যাবে, তখন শক্তির প্রবাহে কিন্তু একটা বাধাগ্রস্ত অবস্থার সৃষ্টি হবে, এবং পুষ্টি চক্র, আমি বলছি যেটা চক্রাকারে আবর্তিত হয়, সেটার মধ্যে একটা ইন্টারাপশন আসবে, এবং পরিবেশের যে কার্বন চক্র সেটার মধ্যে একটা ইমব্যালেন্স দেখা যাবে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো, এবং আমি এখানে কিছু পয়েন্টস আলোকপাত করেছি, কিছু গ্রাফ দেখিয়েছি যে শিল্প বিপ্লবের পূর্ববর্তী সময়ে পৃথিবীতে একটা ব্যালেন্স ইকোসিস্টেম আমরা দেখেছি, যদি না সেখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে। কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যানবাহন, কলকারখানা এবং মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে আমি দুটো গ্রাফের মাধ্যমে দেখিয়েছি যে সাধারণত 100 বছর পর থেকে বেশি মাত্রায়, 1750 থেকে 1850-এর ডিউরেশন 100 বছর, এই 100 বছরের ডিউরেশনে যতটা না বৃদ্ধি পেয়েছে, 1850 থেকে এই যে 2020 পর্যন্ত এখনকার সময় পর্যন্ত দেখা যাচ্ছে এটা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, কারণ প্রতিনিয়তই এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যাগুলো তোমাদেরকে দিয়েছি, এবং যেটা বলেছি ল্যাভেলি বলে একজন সায়েন্টিস্ট 1965 সালে যেটা বলেছেন যে এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলে কিন্তু একসময় সমগ্র পৃথিবী চাবে যে তার যে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নে যে জলবায়ুগত যে অবস্থা সেটা যেন সমগ্র পৃথিবীব্যাপী হয়। তাহলে সমগ্র পৃথিবীব্যাপী যদি এই অবস্থাটা চলে আসতে চায়, তাহলে কিন্তু আমাদের যে বরফ আছে সেগুলো একসময় গলতে শুরু করবে, এবং আমরা বলেছি অনেক দ্বীপরাষ্ট্রকে আমরা হারিয়ে ফেলবো। তো আশা করি তোমরা আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছো এই লেকচারটা শুনে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।